আজকে আমরা পদার্থবিজ্ঞানের কাজ, ক্ষমতা ও শক্তির অধ্যায় থেকে দুইটি গাণিতিক সমাধান দেখব। যাই হোক, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে পদার্থবিজ্ঞানের কাজ, ক্ষমতা এবং শক্তির অধ্যায় থেকে। তো চলো আমরা আগে এই প্রশ্নটি সমাধান করে দেখি। তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্ন দেখার আগে সবসময় উদ্দীপককে ভালোভাবে দেখতে হবে, ভেঙে দেখতে হবে, তারপর আমরা উত্তর করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে একটি মোটর প্রতি মিনিটে 2000 লিটার পানি 20 মিটার উঁচু একটি দালানের ছাদের ট্যাঙ্কে তুলতে সক্ষম, যার কর্মদক্ষতা 70%। তাহলে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো। আর বলা আছে যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হতো তাহলে সকল পানি একই উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় কত গুণ সময় বেশি লাগতো। তো এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের সবার আগে কি কি মান আমাদের দেওয়া আছে সেগুলো আইডেন্টিফাই করে নিতে হবে, তারপর কিন্তু আমরা উত্তর করা শুরু করব। তো আমাদের কি কি তথ্য দেওয়া আছে? আমাদের তথ্য দেওয়া আছে উচ্চতা h ইকুয়াল 20 মিটার। যে পানি উপরে তোলা হচ্ছে তার ভর m ইকুয়াল 2000 লিটার। 2000 লিটারে 2000 কেজি না হলেও আমরা এরকম অঙ্ক থাকলে 2000 লিটারকে 2000 কেজি লিখতে পারি। কেজিতে পরিমাণটা একটু বেশি হয়, তারপরে আমরা লিটারকে কেজি হিসেবে প্রকাশ করতে পারি। যাই হোক, এখান থেকে অভিকর্ষ ত্বরণ এটা আমাদের মুখস্থ থাকতে হবে, G ইকুয়াল 9.8 ms ইনভার্স 2। আর কি তথ্য দেওয়া আছে আমাদের? আর তথ্য দেওয়া আছে কর্মদক্ষতা ইটা ইকুয়াল 70%। আর সময় দেওয়া আছে 1 মিনিটে। প্রতি মিনিটের কথা উল্লেখ আছে, তাহলে আমাদের সময় t ইকুয়াল 60 সেকেন্ড লিখতে পারি আমরা, অর্থাৎ 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। তাহলে এবার আমরা সূত্রটাতে যেতে পারি, যে আমরা জানি কর্মদক্ষতা ইকুয়াল এটা আমাদের ক্ষমতা নির্ণয়ের কথা বলা আছে, কর্মদক্ষতা না। আমরা জানি ক্ষমতা P ইকুয়াল mgh ডিভাইডেড বাই T। তাহলে m এর মান আছে 2000, 9.8 ইন্টু 20 মিটার ডিভাইডেড বাই 60 সেকেন্ড। তাহলে এটি হচ্ছে মোটরের কার্যকর ক্ষমতা। আর ইঞ্জিনের ক্ষমতা আমাদের নির্ণয় করতে হবে। ইঞ্জিনের কার্যকর ক্ষমতাটা আমাদের যে 70% দেওয়া আছে সেই অনুযায়ী আমরা ইঞ্জিনের কার্যকর ক্ষমতা আমরা নির্ণয় করছি। কার্যকর ক্ষমতা P ইকুয়াল mgh বাই T। এখান থেকে আমরা সমাধান ক্যালকুলেটিং করলে পাচ্ছি
6,533.33 ওয়াট। এখন আমাদের প্রশ্নে কিন্তু ইঞ্জিনের ক্ষমতা আর কার্যকর ক্ষমতা কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। কার্যকর ক্ষমতা সেটা মূলত কতটুকু কাজে রূপান্তরিত করছে ক্ষমতাটাকে, সেটাই কিন্তু আমরা নির্ণয় করছি। আর আলাদাভাবে এই যে 70% দিয়ে আমরা যে ক্ষমতাকে নির্ণয় করব সেটি হচ্ছে ইঞ্জিনের ক্ষমতা। তাহলে যদি ইঞ্জিনের ক্ষমতা পি ড্যাশ হয়, কার্যকর ক্ষমতা পি হলে এবং ইঞ্জিনের ক্ষমতা পি ড্যাশ হলে আমরা জানি এবার কর্মদক্ষতা ইটা ইকুয়াল পি বাই পি ড্যাশ। তাহলে আমাদের পি ড্যাশের মান কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি ইটার মান 70% লিখি, তাহলে 70 ডিভাইডেড বাই 100 দেওয়া যায়। যে কোনো কিছুর পার্সেন্ট ওঠাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, ইকুয়াল 6,533.33 ডিভাইডেড বাই পি ড্যাশ। তাহলে আমরা পি ড্যাশ ইকুয়াল লিখতে পারি, অতএব পি ড্যাশ যেটি আমাদের নির্ণয় করতে হবে ইকুয়াল 6,533.33 ইন্টু 100 ডিভাইডেড বাই 70 ইকুয়াল 9333.33। তাহলে অতএব নির্ণেয় ইঞ্জিনের ক্ষমতা হবে ক্ষমতার একক ওয়াট, 9333.33 ওয়াট। এটি আমাদের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো যে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিভাবে সেটি করতে হবে। তো আমরা এবার পরবর্তী সমাধানে যাব। প্রথম ক্ষেত্রে আমাদের সময় দেওয়া আছে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, এবং পরবর্তীতে আমাদের সময়টা নির্ণয় করে নিতে হবে যদি 60% কর্মদক্ষতা সম্পন্ন হয়ে থাকে, তাহলে সময় কত লাগবে এবং এই দুই সময়ের মধ্যে তুলনা করতে হবে। তাহলে যদি কর্মদক্ষতা 60% হয় তবে সময়টাকে আমরা পুনরায় একবার নির্ণয় করে নিব। যাই হোক, আমরা ইঞ্জিনের ক্ষমতা পেয়েছিলাম 9333 অর্থাৎ 9333.33 ওয়াট। তাহলে এবার যদি আমরা 60%-এর ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে সময় কত পাই সেটা আমরা একটু নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমাদের পি এর মান অর্থাৎ কার্যকর ক্ষমতার মানটা নির্ণয় করে নিতে হবে। তাহলে আবার আমরা জানি ইটা ইকুয়াল পি 1 বাই পি ড্যাশ। আমরা পি ড্যাশের মান পেয়েছিলাম 9333.33। তাহলে এখানে 60 ডিভাইডেড বাই 100, এক্ষেত্রে আমরা
তথ্যগুলো লিখে নিতে পারি। কর্মদক্ষতা এইটা ইকুয়াল টু 60%, আর পি ড্যাশের মান 9333.33 ওয়াট, তো ইকুয়াল P1 বাই 9333.33, তাহলে P1 ইকুয়াল 60 ইন্টু 9/100, তাহলে এক্ষেত্রে আমরা মানটা পাচ্ছি 5600 ওয়াট। এটি হচ্ছে কার্যকর ক্ষমতা। দ্বিতীয় মোটর যেটি আমরা 60% কর্মদক্ষতা হিসেবে নিয়েছি, সেটির ক্ষেত্রে আমাদের কার্যকর ক্ষমতা পাচ্ছি 5600 ওয়াট। এই 5600 ওয়াটকে কাজে লাগিয়ে আমরা এবার নির্ণয় করব সময়ের মান, যে এটি কত সময় ওই পানিকে তুলছে উপরে। অর্থাৎ এই যে আমরা 9333.33 ওয়াটকে কাজে লাগিয়ে পূর্বে যেটি আমরা করেছি, ঠিক এই সমাধানটা এই তথ্য দিয়ে ব্যবহার করে এবং P1 এর মান যেটা 5600 ওয়াট পেলাম, এটি ব্যবহার করে সময়ের মান নির্ণয় করব। তাহলে P1 ইকুয়াল টু, আমরা জানি P1 এটাও যেহেতু কার্যকর ক্ষমতা, ইকুয়াল mgh ডিভাইডেড বাই T1 দিলাম। এটা আমাদের T1 এর মান হিসাব করতে হবে। সমাধানটা আমরা ডান সাইডে করছি, কেননা পরবর্তীতে আরেকটা ম্যাথমেটিক্যাল টার্ম করব, সেটার জন্য পরবর্তী পেজ কভার করা আছে। যাই হোক, আমাদের T1 এটা থেকে আমরা পাই, পরবর্তী সমাধান ওইখানে করব, ঠিক আছে। তাহলে T1 ইকুয়াল mgh ডিভাইডেড বাই P1 লিখতে পারি, ইকুয়াল m এর মান হচ্ছে আমাদের 2000 কেজি ইন্টু 9.8 ইন্টু সেই 20 মিটার উচ্চতা ডিভাইডেড বাই 5600 ওয়াট, ইকুয়াল অ্যাপ্রক্স 70 সেকেন্ড। তাহলে যদি পূর্বেরটা 60 সেকেন্ড অর্থাৎ 60 সেকেন্ডে হয়ে থাকে বা 1 মিনিটে হয়ে থাকে, এবং পরবর্তীটা যদি 70 সেকেন্ড লেগে থাকে, তাহলে এদের অনুপাত হবে অতএব সময়ের অনুপাত হবে T1 = T ইকুয়াল 70/60, ইকুয়াল আমরা লিখতে পারি 1.167:1। সুতরাং ইঞ্জিনের কর্মদক্ষতা ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হলে সকল পানি একই উচ্চতায় তুলতে 1.167
গুণ বেশি সময়ের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই নক দেবে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে একটি পড়ন্ত বস্তু দেওয়া আছে। এবং এখানে তথ্য হিসেবে দেওয়া আছে AB is to BC, AB is to BC equal to 1:2 এবং বস্তুটির ভর 250 গ্রাম। বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। এই তথ্যটুকু আমাদের দেওয়া আছে। এটা অনেক সময় খেয়াল করা হয় না। যাই হোক, বস্তুটিকে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃতকাজের পরিমাণ হিসাব করো। বস্তুটিকে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃতকাজের পরিমাণ হিসাব করো। তাহলে আমরা কি কি তথ্য দেওয়া আছে সেগুলোকে আগে আইডেন্টিফাই করে নিই। তাহলে এ বিন্দুতে যখন অবস্থান করছে তখন এর বেগ কত? 0। এই এ বিন্দুতে যখন অবস্থান করছে তখন এর বেগ 0। অভিকর্ষ ত্বরণ 9.8। এ থেকে বিতে যেতে প্রয়োজনীয় সময় 10 সেকেন্ড। তাহলে এ বি এর উচ্চতা কতটুকু সেটা আমরা নির্ণয় করতে পারবো পড়ন্ত বস্তুর সূত্র ব্যবহার করে। তাহলে পড়ন্ত বস্তুর সূত্র কি সেটিও আমরা লিখব এখানে। কিন্তু প্রথমে তথ্য আমাদের কি দেওয়া আছে? এ বিন্দুতে বেগ, এ বিন্দুতে বেগ u equal 0 ms ইনভার্স 1 এবং অভিকর্ষ ত্বরণ g equal 9.8 ms ইনভার্স 2 এবং সময় প্রয়োজনীয় এ থেকে বি বিন্দুতে আসতে প্রয়োজনীয় সময় এ থেকে বি বিন্দুতে আসতে যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে আমাদের সেইগুলোই নিতে হবে। কিছু কিছু তথ্য উজ্জ্ব থাকে, অর্থাৎ সেগুলো আমাদের বুঝে নিতে হয়। যেমন এই যে এ বিন্দুতে বেগটা 0 ms ইনভার্স 1, এ বিন্দুতে পড়ে মানে কোনো বেগই সৃষ্টি হয়ে পারেনি। যখন এ বিন্দু থেকে পড়া আরম্ভ করবে তখন 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ত্বরণ এই 9.8 হারে প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে। সেটি আমাদের বুঝে নিতে হবে। বিন্দুতে আসতে প্রয়োজনীয় সময় t ইকুয়াল 10 সেকেন্ড আছে। উচ্চতা h সমান কত এটি আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। কৃতকাজের পরিমাণ নির্ণয় করতে গেলে এই উচ্চতাটা কিন্তু আমরা জানি না, কিন্তু জানি এ থেকে বি পর্যন্ত যতটুকু, তার থেকে বি থেকে সি পর্যন্ত তার দ্বিগুণ দূরত্ব। যাই হোক, আমরা এইচ নির্ণয়ের ক্ষেত্রে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ এর মানই আমরা নির্ণয় করব। ইউ এর মান 0, অর্থাৎ এটি টোটাল ধরে 0 হয়ে যাবে। 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 10 স্কোয়ার, তাহলে 50 ইন্টু এটির মান পাচ্ছি আমরা তাহলে 490।
490 মিটার। এবার যেহেতু আমরা জানি বি থেকে সি পর্যন্ত এ বি এর চেয়ে দ্বিগুণ দূরত্ব, তাহলে মোট দূরত্ব কত হবে সেটি আমরা নির্ণয় করব। যেহেতু এ বি ইস টু বিসি ইকুয়াল 1:2, অতএব বিসি এর দূরত্ব ইকুয়াল 490 ইন্টু 2 ইকুয়াল 980 মিটার। অতএব এ থেকে সি এর মোট উচ্চতা 490 যোগ 980 ইকুয়াল 1470 মিটার। এবার আমরা কৃতকাজ নির্ণয় করতে গেলে আমাদের বিভব শক্তির হিসাব করলেই হয়ে যাবে। তাহলে আমরা জানি কৃতকাজ W ইকুয়াল বিভব শক্তি। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে আমরা জানি mgh ইকুয়াল m এর মান হচ্ছে 250 গ্রাম, যাকে আমরা এখানে তো লিখি নাই, যাকে আমরা 0.25 গ্রাম 9 কিলোগ্রাম লিখতে পারি। 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 1470। অতএব নির্ণয় কৃতকাজের পরিমাণ হবে, ক্যালকুলেটিং করলে 3601.5 কাজের একক জুল। তাহলে আমাদের নির্ণয় কৃতকাজের পরিমাণ হবে সি হতে এ বিন্দুতে ওই বস্তুটিকে উঠাতে কৃতকাজের পরিমাণ হবে 3601.5 জুল। যাই হোক, কৃতকাজের পরিমাণ হিসাব করতে mgh ব্যবহার করতে হবে, যা বিভব শক্তির সমান। আর বিভব শক্তি সবসময় উচ্চতার উপরে ডিপেন্ড করে, এবং ভর তো চেঞ্জেবল না এবং অভিকর্ষ ত্বরণও চেঞ্জেবল না, কিন্তু উচ্চতাটা পরিবর্তনশীল। তাই উচ্চতার উপরেই বেশিটা ডিপেন্ড করে যে কৃতকাজ কত হবে। তো এটি ছিল। এর পরবর্তী প্রশ্ন আমাদের দেওয়া আছে, এ বি সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ধ্রুব থাকে, এটি আমাদের দেখতে হবে। তাহলে পরবর্তী প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এ বি ও সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ধ্রুব থাকে, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। মোট শক্তি বলতে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তিকে একত্রে বোঝানো হয়। তো আমরা চলো পরবর্তী সমাধানটা করে ফেলি। প্রত্যেক বিন্দুতে আমাদের মোট শক্তির হিসাব করতে হবে। তাহলে আমরা গ হতে যে তথ্যগুলো পেয়েছি, এখানে যদি সেগুলো হিসাব করার চেষ্টা করি, তাহলে এ থেকে বি পর্যন্ত এই উচ্চতাটুকু আমরা পেলাম 490 মিটার, এবং বি থেকে সি পর্যন্ত এই উচ্চতাটুকু পেলাম 980 মিটার। তাহলে
এ বিন্দুতে মোট শক্তির হিসাব যদি করি, এ বিন্দুতে মোট শক্তির হিসাব, তাহলে গতিশক্তি প্লাস বিভব শক্তি হবে, গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে গতিশক্তি কি? এ বিন্দুতে কোনো গতিশক্তি নাই, কেননা পড়া আরম্ভ করার ক্ষেত্রে সে গতিপ্রাপ্ত হয় না, এবং গতিশীল বস্তুর গতির জন্য যে শক্তি প্রাপ্ত হয় তাই গতিশক্তি। তাহলে ই কে এর মান 0, অর্থাৎ ই কে প্লাস ইপি হয় তাহলে ই কে 0 হবে প্লাস ইপি এর মান সম্পূর্ণটাই, অর্থাৎ এই মোট উচ্চতা কিন্তু আবার মোট উচ্চতা 14